Hello everyone, hope all of you are fine. Today's topic is To Autumn. To Autumn is a poem by John Keats. John Keats was born in 31st October 1795 and died in 23 February 1821, an English romantic poet. The poem was written on September 1819 and was featured in a volume of Keats' poetry that also included Lamia and the Eve of Saint Agnes in 1820. To Autumn is a final poem in Keats' 1819 Odes, a collection of poetry. Despite having little time to devote to poetry in 1819 due to personal concerns, he wrote To Autumn during a walk near Winchester one autumnal evening. His poetic career came to an end with this work as he needed to get money and could no longer devote himself to the life of a poet. Keats died in Rome just over a year after the publication of To Autumn. Let us look at the poem in brief in this article. Okay, before going to the poem, I want to give you an idea about ode. What does ode mean? Ode বলতে আসলে আমরা কি বুঝি? কবিতার শুরুতে যদি তোমরা দেখো এখানে টু অটাম আছে, এখানে কোথাও ওড টু অটাম নেই। আমরা কিডসের অন্যান্য কবিতাতে দেখতে পাই ওড টু নাইটিঙ্গেল, ঠিক আছে? তোমরা নিশ্চয়ই ওড টু নাইটিঙ্গেলের নাম শুনেছো। এখানেও আমরা ওড, একটা ওডের যে ক্যারেক্টারিস্টিকগুলো আছে সবগুলো ক্যারেক্টারিস্টিকই আমরা দেখতে পাই। Ode means a lyrical poetry where a poet praises something or someone greatly. Ode বলতে বোঝানো হচ্ছে এমন একটা কবিতা যে কবিতার মধ্যে কবি কোনো এক কিছু সম্পর্কে অথবা কোনো ব্যক্তি সম্পর্কে প্রেজ করে, প্রশংসা করে। The poet John Keats praises the season here. Okay, finally. এখানে আমরা কবিকে দেখতে পাবো যে তিনি autumn, একটা ঋতুর নাম, তোমরা সবাই জানো শরৎকাল। শরৎকালকে তিনি কি করেছেন? খুব সুন্দরভাবে প্রেজেন্ট করেছেন। হি ডিসক্রাইবড ইটস ফিচার্স, ইটস বিউটি, ইটস অ্যাক্টিভিটিস বিউটিফুলি। Spring, you know, is the season which is regarded to the best in all time. But here we see the poet praises the season autumn in a different way. John Keats is one of the famous poets of Romantic age. I hope you know all. Romantic age যে কজন কবি আছে তাদের মধ্যে জন কিটস হচ্ছে সর্বকনিষ্ঠ, ঠিক আছে, সবার শেষে। কিন্তু উনি আসলে খুব বেশি দিন সার্ভাইভ করেননি, খুব অল্প বয়স, মাত্র 26 years old হি সার্ভাইভড। কিন্তু এর মধ্যে আমরা দেখতে পাই যে তিনি তার লেখা যে কবিতাগুলো আছে সেই কবিতাগুলোতে খুব সুন্দর করে বর্ণনা করেছেন। বিশেষ করে আমরা তাকেও নেচার পয়েট হিসেবে জানি, কারণ রোমান্টিক এজের যে কবি সাহিত্যিকরা আছেন তোমরা জানো যে তারা নেচারকে হাইলাইট করেছে, ঠিক আছে, ফ্যান্সি অ্যান্ড ইমাজিনেশন। সো আমরা মূল কবিতাতে চলে আসি। তাহলে আমরা যদি সহজ করে বলি এটা জন কিটসের একটা মাস্টারপিস, কারণ এখানে তিনি খুব সুন্দর করে তুলে ধরেছেন একটা ঋতুকে। Because the poem is special of its own poetic beauty, the rich imagery, the perfect harmony, its form and feelings also. এক কথায় বলা যায় এর কাব্যিক সৌন্দর্য এবং প্রাণবন্ত উপস্থাপনা কবিতাকে অন্য রূপ দিয়েছে। কবিতাতে দেখতে পাচ্ছি কবি কিভাবে একটা সিজনকে পার্সনিফাই করেছে। যখনই আমরা কবিতাটা পড়া শুরু করব আমাদের কাছে মনে হবে যে অটামের একটা ফিজিক্যাল ফিচার আছে, ঠিক আছে, যেন আমরা কোনো একজন মানুষের সাথে কথা বলছি। কারণ কবি ওভাবেই কি করেছেন, তার কবিতাতে ঋতুটাকে তুলে ধরেছেন। কবিতাটি কবি লিখেছেন 1819 সালের 19 সেপ্টেম্বর এবং এটার একটা অথেন্টিক ইনফরমেশন আছে এই কারণে, কারণ কোনো এক শরতের বিকেলবেলা যখন কবি ম্যাঠোপথ ধরে হাঁটছিলেন তখন তিনি অটামের বিউটি দেখে খুব সারপ্রাইজড হয়েছিলেন এবং এই বিষয়টা তিনি তার বন্ধুকে জানিয়েছিলেন চিঠির মাধ্যমে। আমরা ইতিমধ্যে জানতে পেরেছি কবিতার
কবিতাটি প্রকাশ হয়েছে জন কিটসের পোয়েট্রি দ্যাট অলসো ইনক্লুডেড লামিয়া অ্যান্ড দ্য ইভ অফ সেন্ট অ্যাগনিস ইন 1820। I have already informed you. এখন কোয়েশ্চেন আসতে পারে আমরা কিভাবে এতটা অথেন্টিক জানতে পারলাম। তো কবি তিনি তার এক বন্ধুকে লিখেছিলেন কিটস, সেখানে এক্সপ্লেন করেছিলেন দ্য সোর্স অফ ইন্সপিরেশন টু অটাম। In a letter to John Hamilton Reynolds, a friend and fellow poet, written on Tuesday, 21st September, Keats wrote, এবং সেই চিঠিতে তিনি লিখেছিলেন একটা শরতের সুন্দর বিকেল, যে বিকেলটা তাকে খুব অ্যামেজড করেছিল। ফসল কাটার পরে শুকনো খড়গুলোকে আমরা জানি যে রেখে দেওয়া হয় একটা জায়গায়, এবং সেটা একটা আলাদা সৌন্দর্য আছে। ওই সৌন্দর্যটাই কবিকে খুব মুগ্ধ করেছিল। তিনি একটা ছবির মতো সুন্দর, শান্ত, উষ্ণ একটা অনুভূতি, কবি এমন একটা সৌন্দর্য দেখতে পান যা তাকে খুবই ইমপ্রেসড করেছিল, এবং ওই ইমপ্রেসড বা ওই ইন্সপিরেশন থেকে কবি এই কবিতাটি লিখেছিলেন। সো let us look at the poem in brief in the article. There are 3 stanzas. Each stanza carries 11 lines. There are 33 lines altogether. In the first stanza, we see that the poet says, "Season of mists and mellow fruitfulness, close bosom friend of the maturing sun, conspiring with him how to load and bless with fruit the vines that round the thatch eaves run." ইংল্যান্ডে সেপ্টেম্বর, অক্টোবর এবং আর্লি নভেম্বর এই 3 মাস ধরে অটাম সিজন থাকে। তখন কান্ট্রি সাইড বা আমরা যে গ্রামাঞ্চল বলে থাকি সেখানে কিন্তু গাছ ভরা পাকা ফল থাকে, যেটা দেখতে খুবই সুন্দর। গাছের পাতার রং বদলায়, আবহাওয়া ঠান্ডা থাকে এবং একই সাথে ফসল তোলার কাজও চলে। কবি কিন্তু বলেছেন সিজন অফ মিস্টস, তাহলে আমরা জানি উইন্টার কিন্তু কুয়াশার বা ঠান্ডার সিজন, কিন্তু এখানে সিজন অফ মিস্ট বলতে অটামকে বলা হচ্ছে, অ্যান্ড ম্যালো ফ্রুটফুলনেস, কারণ আমরা জানি শরতের সকালগুলো খুব ঠান্ডা থাকে। আর এখানে মেলো বলতে মাইল্ড বোঝানো হচ্ছে, ফ্রুটফুলনেস বলতে আমরা ফলকে বোঝানো হচ্ছে, যে ফলে পরিপূর্ণ। সো ইউ নো অটাম ইজ ইউজুয়ালি আ সিজন বিফোর উইন্টার, a season which has both mists and fruitfulness. They are close bosom friend of the maturing sun. There are many fruits which need sunlight. Conspiring with him how to load and bless. Here conspiring means discussing. We know that conspiring মানে হচ্ছে ষড়যন্ত্র করা, but এখানে conspiring কে আমরা বলবো discussing. Imagine there is a cottage. There are some hanging trees, line grapes, and its fruits are hanging, which are undoubtedly blessings. The two bosom friend, the autumn and the sun, they are discussing how they will decorate or load and bless cottage with fruits. তার মানে আমি খুব সহজ করে বলি, সিজন অফ মিস্টস অ্যান্ড ম্যালো ফ্রুটফুলনেস। কবি অটামকে বলছে অটাম এমন একটা সিজন যে সময়টা ওয়েদার থাকে একদম শান্ত, অ্যান্ড ম্যালো বলতে মাইল্ড বোঝানো হচ্ছে, কুয়াশা থাকে, ভোরটা হয় খুব সুন্দর, সকালবেলাটাও খুব মিষ্টি রোদ থাকে এবং বিকেলটাও মিষ্টি রোদ থাকে। ফ্রুটফুলনেস, গাছে গাছে যে ফুলগুলো থাকে সেগুলো পরিপক্ক অবস্থায় থাকে। এবং আমরা জানি কিছু কিছু গাছ আছে যে গাছগুলোর জন্য সানলাইটটা খুব জরুরি। এখানে বোজম ফ্রেন্ডকে প্রথমে আমাদেরকে বুঝতে হবে। হিয়ার বোজম ফ্রেন্ড হচ্ছে অটামের সাথে, কবি বলছেন অটামের বন্ধু হলো সান, এবং দে আর কনস্পায়ারিং উইথ হিম হাউ টু লোড অ্যান্ড ব্লেস। তার মানে আমরা ধরে নিচ্ছি এখানে একটা কটেজ আছে বা একটা ঘর আছে, যে ঘরে অনেকগুলো গাছ, ঘরের সাথে অনেক, ঘরের পাশে, ঘরের উপরে অনেকগুলো
গাছ আছে এবং ওই গাছগুলোতে বিভিন্ন ফলগুলো কি হচ্ছে, ঝুলছে। এবং কবি বলছেন অটামের সাথে সানের একটা বন্ধুত্ব হয়েছে। ওরা বলছে যে চলো এই ঘরটাকে একেবারে পরিপূর্ণ করে দেই ব্লেসিংস দিয়ে। ঠিক আছে, এখানে যে ঘরের মধ্যে যে ঘরের পাশে যে গাছগুলো আছে সেই গাছগুলোতে আমরা কলি, ফুলের যে বাড, হ্যাঁ, কলিতে ভরিয়ে দেই এবং ওগুলোকে পরিপক্ক বানিয়ে দেই। তার মানে এখানে পার্সনিফাই করা হয়েছে সানকে এবং অটামকে। ওকে, সো উইথ ফ্রুট দ্য ভাইন, ভাইন মানে কি, আঙ্গুর, আঙ্গুর জাতীয় গ্রেপ জাতীয় গাছকে ভাইন ট্রি বলা হয়। দ্যাট রাউন্ড দ্য থ্যাচ ইভস রান, থ্যাচ মানে কি, এখানে একটা কটেজ টাইপের ঘর, গ্রামের বাড়ি আমরা কম বেশি সবাই দেখেছি। ঠিক আছে, তো এখানে আসলে দেখানো হচ্ছে যে দ্য টু bosom friend, the autumn and the sun, they are discussing how they will decorate or load and bless the little cottage with fruits. Then to band with apples the most cottage trees and fill all fruit with ripeness to the core. That means what? Suppose before the cottage অথবা in front of the cottage, cottageর সামনে there are some apple trees, কিছু আপেলের গাছ আছে। The two bosom friend are planning how they must cottage trees and fill all fruits with ripens to the core. এবং সূর্য এবং অটাম মিলে ডিসিশন নিয়েছে যে কিভাবে এই আপেলের যে গাছগুলো আছে ওই গাছগুলোতে আপেলগুলোকে পরিপক্ক করে দেওয়া যায়। ঠিক আছে, গাছগুলো এখনো ছোট অবস্থায় আছে বা গাছ ঠিক আছে, গাছের যে ফলের যে মুকুল এসেছে, ফল ফুলের যে মুকুল এসেছে ওটা এখনো ছোট অবস্থায় আছে। এবং কবি এখানে দেখাচ্ছে অটাম এবং সান দুজন বোজম ফ্রেন্ড, ওরা মিলে প্ল্যান করছে যে কিভাবে এই গাছগুলোকে পরিপক্ক গাছে পরিণত করা যায়। How they must cottage trees and fill the fruits with ripens. Ripe মানে যে পাকানো। ঠিক আছে, কিভাবে to the core, একদম ভেতর থেকে কিভাবে গাছের ফলগুলোকে পাকানো যায়। To swell the gourd. So here core means center or will ripens the fruits completely, এটাকে বোঝানো হচ্ছে। To swell the gourd and plumb the hazel shells with a sweet kernel to set budding more and still more later flowers for the bees until they think warm days will never cease, for summer has overbrimmed their clammy cells. Just listen, I am repeating. To swell the gourd and plumb the hazel shells with a sweet kernel. That means firstly you see they were talking about the grapes. আমরা যদি প্রথম দিকে দেখি এখানে একটা শব্দ আছে ভাইন, তার মানে গ্রেপকে নিয়ে বলছিল। এরপরে কিন্তু আমরা দেখলাম অ্যাপেল নিয়ে বলেছে, অ্যাপেলটাকে একদম কোর থেকে কি করতে চাচ্ছে, যেন পাকানো যায়। এবার কিন্তু তারা কি নিয়ে আলোচনা করছে দেখো, নাও দে আর ডিসকাসিং হাউ দে সোয়েল দ্য গার্ড। ওকে, GOURD, গার্ড মিনস লাউ জাতীয় ফল, অ্যান্ড দ্য হ্যাজল এ কাইন্ড অফ নাট, আমরা ধরে নিতে পারি বাদাম, ট্রিস উইথ আ সুইট কার্নেল, যেটাতে একটা কি থাকে, বা আমরা যদি নারকেলের কিন্তু ভেতরে একটা শ্বাস জাতীয় জিনিস থাকে, হ্যাঁ, কার্নেল থাকে, এরকম কিছু বাদাম আছে, ওই বাদামগুলোর ভেতরেও কি থাকে, সুইট কার্নেল থাকে। তো কবি বলছেন টু স্যাট বাডিং মোর মিনস টু ফিল আপ দ্য ট্রিজ উইথ বাড, বলছে যে চলো এই গাছটাকে একেবারে কুড়ি মানে কি, বাড মানে ফলের যে মুকুল আসে না, ওই বলছে যে মুকুল দিয়ে ভরিয়ে দেই, সো দ্যাট মেনি মোর ফ্রুটস ক্যান গ্রো, যাতে অনেক অনেক ফ্রুটস কি হতে পারে, জন্মাতে পারে। দেন ইউ সি পরের লাইনে কি বলছে যে লেটার and still more, যেন অনেক অনেক জন্মাতে পারে। লেটার ফ্লাওয়ার্স ফর দ্য বিজ, আমরা জানি যেখানে ফুলের মুকুল থাকে সেখানে কিন্তু মৌমাছি আসে এবং মৌমাছি আমরা জানি মধু সংগ্রহ করে।
Later flowers for the bees indicates when there are lots of birds in the trees, bees will come and enjoy, thinking that summer days will never end. এখানে অটামকে আমরা একটু সামারের সাথেও তুলনা করব। তো এখানে কবি কি বলছে দেখো, কবি বলছে যদি পুরো গাছের মধ্যে একেবারে মুকুলে ভরা থাকে তাহলে বীজ যখন আসবে, মৌমাছি যখন আসবে ওরা খুব এনজয় করবে, ওদের কাছে মনে হবে যাক তাহলে অটামটা তো শেষ হবে না, বা সামার ডেজটা কি হবে না, ওয়ার্ম ডেজ বলছে দেখো, আনটিল দে থিঙ্ক ওয়ার্ম ডেজ উইল নেভার চিজ মানে কমে যাওয়া, তখন ওই বীজগুলো মনে মনে ভাববে যাক এখন সময়টা খুব ভালো যাচ্ছে এবং এই দিনগুলো সহজে কি হবে না, শেষ হবে না। আনটিল দে থিঙ্ক ওয়ার্ম ডেজ উইল নেভার চিজ, তার মানে সামার ডেজ বা এই যে অটাম ডেজটাকে বোঝানো হচ্ছে will never end and the honeycomb has overbrimmed with honey. For summer has overbrimmed their clammy cells. তার মানে একেবারে যে হানি দিয়ে কি থাকবে, মৌমাছির যে মৌচাক ওটা হানি দিয়ে একদম overbrimmed থাকবে, একদম পরিপক্ক হয়ে ওভার হয়ে থাকবে। হিয়ার ক্ল্যামি মিনস স্টিকি, ক্ল্যামি এখানে দেখো ক্ল্যামি সেল মানে হচ্ছে কি কোষ একদম ভেতর থেকে, আর ক্ল্যামি বলছে স্টিকি মানে আঠালো টাইপের। টু দ্যাম সামার ইজ দ্য বেস্ট টাইম সো দ্যাট দ্য হানিকম্ব ক্যান বি ফিল্ড উইথ হানি। সো আমরা দেখতে পাচ্ছি প্রথম স্টেঞ্জাতে কবি খুব সুন্দর করে তুলে ধরেছেন অটাম সিজনকে, যে এখানে দেখানো হচ্ছে অটাম এবং সান এই দুজন হচ্ছে বোজম ফ্রেন্ড এবং তারা দুজন কি করছে, প্ল্যান করছে, দে আর কনস্পায়ারিং, দ্যাট মিনস দে আর প্ল্যানিং অর দে আর ডিসকাসিং হাউ দে লোড অর ব্লেস দ্য কটেজ উইথ দেয়ার ফ্রুটস। তার মানে আমরা জানি যে সানলাইট ছাড়া কিন্তু কোনো ফল ফ্রুটস বেড়ে ওঠে না, গ্রো করে না, তাই এখানে কবি এমনভাবে দেখাচ্ছে যেন সান এবং অটাম দুই বন্ধু যারা একে অন্যের সাথে কথা বলছে, যে ওই যে দেখো দূরে একটা ছোট্ট কটেজ আছে, ওই কটেজের মধ্যে অনেকগুলো লতাগুল্ম আছে, পেছনে গাছ আছে, সামনে গাছ আছে, চলো এই গাছগুলোকে আমরা একদম ফল ফ্রুটস দিয়ে ভরিয়ে দেই। প্রথমে এখানে ভাইন ট্রির কথা বলা হয়েছে, ভাইন ট্রি মানে হচ্ছে আঙ্গুর গাছ, পেঁচানো যে গাছ, আমরা জানি আঙ্গুর গাছগুলো পেঁচানো অবস্থায় থাকে কটেজের উপরে বা যে কোনো একটা কিছুর উপরে, মানে লতানো গাছ। এরপর এখানে দেখা যাচ্ছে অ্যাপেলসের কথা বলা হয়েছে, যে কটেজ ট্রিটার পাশে নুয়ে আছে অ্যাপেল ট্রি, বলা হচ্ছে ওই অ্যাপেলটাকে একদম কোর থেকে রাইপেন করে দেই, পাকিয়ে দেই, ঠিক আছে। তারপরে এখানে পর্যায়ক্রমে বলা হচ্ছে টু সোয়েল দ্য গার্ড মানে লাউ জাতীয় ফল, লাউ জাতীয় সবজি, অ্যান্ড প্লাম্প দ্য হ্যাজেল শেলস, হ্যাজেল মানে এক ধরনের বাদাম, বাদামের শেল, উইথ আ সুইট কার্নেল একদম মিষ্টি কার্নেল দিয়ে শ্বাস দিয়ে ভরিয়ে দেই, ঠিক আছে, টু স্যাট বার্ডিং মোর, এবং এমনভাবে ভরিয়ে দেই ফুলের, এমনভাবে ফলের বার্ড দিয়ে ভরিয়ে দেই যেন যখন মৌমাছি আসবে তখন মৌমাছি মনে করে যে হ্যাঁ আমাদের খুব গুড ডেজ যাচ্ছে, কারণ ওয়ার্ম ডেজ মানে তাদের কাছে খুব আনন্দের। তো বলছে এই দিনটা কখনো শেষ হবে না, কারণ সানলাইট ছাড়া কিন্তু ফ্রুটস কি হয় না, গ্রো হয় না, ঠিক আছে। তাই এখানে আমরা দেখতে পাচ্ছি কবি পার্সনিফাই করেছেন সানকে এবং অটামকে এবং বিজকে, ঠিক আছে। এবার আমরা সেকেন্ড স্ট্যান্ডাতে চলে আসি, হু হ্যাড নট সিন দি অফট অ্যামিড দ্য স্টোর। In the second stanza, we see the activities of the season autumn. The autumn is the season of bounty, prachurjo. The poet asks the autumn as if the autumn were a living thing, asking or saying, who hath not seen? They are oft amid thy store. Who hath not মানে কি, কে দেখে নাই, they are এখানে oft মানে কি, often, প্রায়ই, amid thy store কে জানে না তোমার সম্পর্কে, কে জানে না, কারণ যখনই কেউ বাইরে বের হয় তখনই তারা তোমার সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে যায়। Sometimes whoever seeks abroad, যদি মাঝে মধ্যে কেউ বাইরে হাঁটতে যায়, may find খুঁজে পাবে, the sitting careless on a granary floor, তোমাকে খুঁজে পাবে কোথায়, তুমি শস্যের মধ্যে বসে আছো, গ্রেনারি মানে শস্য, ফ্লোর মানে ফ্লোর,
কেয়ারলেস ভাবে বসে আছো। এখানে কে বসে আছে? অটামকে বলছে। thy hair soft lifted by the winnowing wind, তোমার চুলগুলো উঠছে বাতাসে। or on a half ripped furrows sound asleep, অথবা তোমাকে দেখে মনে হচ্ছে তুমি কিছুটা অর্থ ঘুম 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 চোখে তুমি কি হয়েছে? ড্রাউজিনেস তোমার মধ্যে আছে, তুমি হাফ হাফ লাইট হয়ে আছো, শুয়ে আছো। হাফ রিপ্ট মানে তুমি অর্ধেক ফসল কাটার পরে ঘুমিয়ে পড়েছো। ড্রাউসড উইথ দ্য ফিউম অফ পপিস, পপি এক ধরনের ফসল, এটার গন্ধে তুমি কি করেছো? ড্রাউজিনেস তোমার মধ্যে চলে এসেছে। হোয়াইল দাই হুক স্পেয়ার্স দ্য নেক্সট সোয়াথ অ্যান্ড অল ইটস টুইন্ড ফ্লাওয়ার্স, and sometimes like a gleaner thou dost keep steady thy laden head across a brook. Okay, now see, এখানে তাহলে দেখা যাচ্ছে অটামকে কিভাবে পার্সনিফাই করেছে। দেখো, when anyone goes outside বলছে sometimes whoever seeks abroad, when anyone goes outside he or she can watch that you the autumn are sitting idly on a granary floor, তোমাকে দেখতে পাবে তুমি খুব অলসভাবে বসে আছো শস্যের উপর। Here you see the use of figures of speech, that is personification. When an inanimate thing becomes animate, it is called personification. যখন একটা জীবনহীন কোনো কিছুকে, ইনঅ্যানিমেট থিংকে আমরা কি করি? অ্যানিমেট, মানুষের মতো বা জীবিত কোনো কিছুর মতো করে কি করা হয়? প্রেজেন্ট করা হয়, তুলে ধরা হয়, তখন সেটাকে পার্সনিফিকেশন বলা হয়। তো এখানে অটামকে দেখো, আমরা জানি তুমি যদি ম্যাঠো পথ দিয়ে হাঁটতে থাকো দেখবে যে জমির উপরে ধান ক্ষেত বা সর্ষে ক্ষেত, অসংখ্য ফল কাটার পরের যে দৃশ্যটা কি করা হয়েছে? ফসল কেটে ওখানে রেখে দেওয়া হয়েছে এবং স্তূপ আকারে আছে। তো কবি বলছে কি, ওটাকেই বলছে অটাম। ওকে, যে এটা দেখেই বোঝা যায় যে এখন অটাম কাল বা শরৎকাল চলছে। দি সিটিং কেয়ারলেস অন আ গ্রেনারি ফ্লোর, দাই হেয়ার সফট লিফটেড, তোমার চুলগুলো সফট লিফটেড, হালকা উঠে আছে, বাই দ্য উইনোয়িং উইন্ড, তার মানে আমরা যদি ফসল কাটা ফসলকে যদি তুমি মাঠের উপর রাখো, সেগুলো দেখলে কি মনে হবে? মনে হচ্ছে এগুলো বাতাসে দুলছে। অর অন এ হাফ রিপড ফারো, অনেক সময় দেখা যায় ফসল কাটার পর কৃষক কি করে? অর্ধেকটা রেখে অর্ধেকটা একটার উপর একটা স্তূপ করে রাখে। তো এখানে অটামকে ওটার সাথে তুলনা করা হচ্ছে যে আমরা যখন বাইরে হাঁটতে যাই তখন বাইরের ওয়েদার দেখেই বুঝে যায় যে এখন অটাম চলছে। দাই হেয়ার মিনস দ্য হেয়ার অফ দ্য অটাম, উইনোয়িং উইন্ড মিনস দ্য ফ্লো অফ উইন্ড হুইচ ইজ ব্লোয়িং অ্যাজ ইফ দ্য অটাম ওয়ার এ as if the autumn were a girl and her hair is winning in the air or উইন্ড। কবি এমনভাবে প্রেজেন্ট করছে মনে হচ্ছে যেন অটামটা হচ্ছে একটা মেয়ে এবং যার চুলগুলো কি হচ্ছে? বাতাসে উড়ছে। আসলে ফসল কাটার পরে ওই ফসলকে যখন জমির উপর রাখা হয় তখন তুমি যদি ওই রাস্তা দিয়ে হেঁটে যাও, তোমার কাছে মনে হবে কি যে ফসলগুলো বাতাসে দুলছে। এখানে ফসলটাকে দেখে কবি ওটাকে তুলনা করছে কিসের সাথে? অটামের সাথে। or on a half-ripped furrow sound asleep, drowsed with a fume of poppies. Fume মানে কি? ঘ্রাণ। poppy মানে কি? poppies. While thy hook, the poet wants to say that like a girl, the autumn after reaping half মানে অর্ধেকটা ফসল কাটার পরে she feels drowsy, আমরা যখন একটু ক্লান্ত হয়ে যাই তখন আমরা কি হয়? একটু ড্রাউজিনেস আসে আমাদের মধ্যে। উইথ দ্য ফিউম অফ পপিস মানে পপিস এক ধরনের আফিম জাতীয় একটা ড্রাগ। দ্য অটাম ইজ পার্সনিফাইড হিয়ার অ্যাজ ইফ ইট ওয়ার এ গার্ল হু স্ল্যাপড ইন দ্য কর্নফিল্ড আফটার রিপিং হাফ। ওকে, যেন মনে হচ্ছে একটা মেয়ে, অটামকে তুলনা করা হয়েছে একটা মেয়ের সাথে যে ফসল কাটা হাফ ডান করার পরে সে কি করছে? তার মধ্যে ওই পপি ফুলের ঘ্রাণ যখন তার নাকে এসে লেগেছে তখন সে একটু ড্রাউজি ফিল করছে এবং সে অতটুকুতেই ঘুমিয়ে পড়েছে। spares the next swath and all its twinned flowers, and sometimes like a gleaner thou dost keep steady thy laden
had across a brook. Okay, here you see. The poet says to the autumn as if it were a gleaner. Gleaner মানে কি জানো? শস্য বহনকারী। And she was crossing a brook. Brook মানে হচ্ছে তোমার অনেকটা জলাশয়ের মতো। Or by a cypress with patient look as if or by a cider press with patient look thou watchest the last oozings hour by hour. সাইডার প্রেস বলতে বোঝানো হয় আপেলের রস নিষ্কাশনকারী। যে তোমাকে দেখলে অনেক সময় মনে হবে যে তুমি আপেল থেকে কি করছো, রস নিষ্কাশন করছো, যে ঘন্টার পর ঘন্টা ওয়েট করছে, ওয়েটিং আওয়ার্স আফটার আওয়ার্স। ওকে, সো এখানে আরেকটু সহজ করে যদি বলি, স্পেয়ার্স দ্য নেক্সট সোয়েট। স্পেয়ার মানে অতিরিক্ত সময়টাকে বোঝানো হচ্ছে, সোয়েট অ্যান্ড অল ইটস স্ট্রিংড ফ্লাওয়ার্স। তার মানে হয়তোবা দেখা যাচ্ছে যে গ্লিনার, গ্লিনার বলতে আমরা কি বলেছি, শস্য বহনকারী। কখনো কখনো তুমি অটাম, তোমাকে দেখা যায় যে তুমি কি করছো, শস্য বহনকারী হিসেবে কাজ করছো। তুমি এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাচ্ছ, অথবা এই জন্য ব্রুকের পাশে, কোনো জলাধারের পাশে তুমি দাঁড়িয়ে আছো, পেশেন্ট লুক নিয়ে দাঁড়িয়ে আছো, হ্যাঁ, অথবা আপেলের রস নিষ্কাশন করার জন্য তুমি ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে আছো উইথ পেশেন্ট লুক। তার মানে এখানে কবি কি করছেন, অটামকে পার্সনিফাই করছেন। মনে করছেন যে অটাম একটা মেয়ে, ঠিক একটা মেয়ের মতো, যে কিনা কি করছে, অথবা এখানে ঠিক মেয়ে বলবো না, শস্য বহনকারী বলবো, যে যে কি করছে, একটা ব্রুকের পাশে, ব্রুক ক্রস করছে, অথবা একটা জলাশয় ক্রস করছে, এবং কি অসংখ্য শস্য নিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছে, অথবা আপেল নিয়ে বসে আছে, যে আপেলের রসটাকে কি করবে, নিষ্কাশন করবে, বা আপেলটাকে দিয়ে কোন একটা কিছু করবে, এটার জন্য ঘন্টার পর ঘন্টা ওয়েট করছে। তাহলে আমরা সেকেন্ড স্ট্রেঞ্জাতে আসলে কি দেখতে পাচ্ছি বলো তো? সেকেন্ড স্ট্রেঞ্জাতে দেখা যাচ্ছে কবি কিন্তু কি করেছে, শরতের বিউটিটাকে, সৌন্দর্যটাকে ফুটিয়ে তুলেছে। বলছে কে দেখে নাই, কে দেখে নাই তোমার সৌন্দর্য। অথবা কবি বলছেন যে হে অটাম, তুমি কখনো গরিব শস্য কুড়ানো কোনো কিশোরী হিসেবে ধরা দাও। ঠিক আছে, আমরা অনেক সময় দেখি যে মেয়েরা মাথার মধ্যে করে কি করছে, কৃষানীদেরকে আমরা দেখি, হ্যাঁ, যে মাথার মধ্যে ধান অথবা যে কোনো শস্য নিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছে। তাহলে কবি বলছে যে তোমাকে মাঝে মধ্যে আমার এরকম লাগে। এখানে বলছে কি, স্টিডি দাই লেডেন হ্যাট অ্যাক্রস দ্য ব্রুক। তার মানে দেখানো হচ্ছে কি, গ্রামের একটা কৃষানী অথবা কিশোরী, আমরা ঠিক কৃষানী বলবো না, কিশোরী, যে কিনা মাথার উপর ফলের ঝাঁকি নিয়ে এক জায়গা থেকে একটা জলাশয় ক্রস করছে, এবং ওই ক্রস করার কারণে তার মাথার, যেহেতু সে মাথায় জিনিস নিয়েছে, মাথায় ফসল নিয়েছে, তার মাথাটা নিচের দিকে একটু ঝুঁকে আছে। জাস্ট ইউ হ্যাভ টু ইমাজিন ইট। Or by a cider press with patient look, thou watchest the last oozings hours by hours. A cider press is a machine used to extract juice from apples. তার মানে এখানে আমরা দেখতে পাই যে একটা মেয়ে, একটা কিশোরী, সে কি করছে, অপেক্ষা করছে ওই অ্যাপেলগুলোকে একটা মেশিনে দিয়েছে, যে কিভাবে আস্তে আস্তে এটা, এবং ধৈর্য সহকারে অপেক্ষা করছে কিভাবে ওখান থেকে রস নিষ্কাশন হয়। ঠিক আছে, এটাই বোঝানো হচ্ছে যে অল বাই আ সাইডার প্রেস উইথ পেশেন্ট লুক দো ওয়াচেস্ট দ্য লাস্ট ওজিংস আওয়ার্স বাই আওয়ার্স। তার মানে এখানে আসলে পার্সনিফাই করা হয়েছে অটামকে, যে এবং অটামের ধৈর্যটাকে বা অটামের সৌন্দর্যটাকে এখানে কি করা হয়েছে, তুলে ধরা হয়েছে। আসলে কবি এখানে অটামকে দেখিয়েছে এমন একটা ধৈর্যশীল মেয়ে, যে অপেক্ষা করছে কিভাবে পুরো কাজটা খুব সুন্দরভাবে হয়। ঠিক আছে, তার মানে কি, আমরা অটামকে দেখতে পাচ্ছি যে অটাম এমন একটা সিজন, যে সিজনে আস্তে আস্তে কি হয়, ফুলের, যে ফলের ফুল এবং ফলের মুকুলগুলো আস্তে আস্তে বেড়ে ওঠে এবং একটা সময় পরিপূর্ণতা লাভ করে। ঠিক আছে, এবং এটা কিন্তু বিশেষ ধৈর্যের ব্যাপার, ওই বিষয়টাকে কবি এখানে তুলে ধরেছেন। এবার আমরা যাচ্ছি থার্ড স্ট্যাঞ্জাতে। আমরা থার্ড স্ট্যাঞ্জাটা একটু দেখি। Where are the songs of spring, where are they? Think not of them, thou hast thy music too.
while barred clouds bloom the soft dying day and touch the stubble plains with rosy hue. So you see, where are the songs of spring? This is a rhetorical speech. আমরা জানি স্প্রিং হচ্ছে কি, খুব আনন্দের একটা সিজন, এবং স্প্রিংয়ে আমরা গাছে গাছে কি দেখি, পাখিদের ডাক শুনি, হ্যাঁ, এবং এনভায়রনমেন্টটা অনেক সুন্দর থাকে। আমাদের সবার কিন্তু একটা আইডিয়া আছে স্প্রিং সম্পর্কে। গাছে গাছে সুন্দর সুন্দর পাতার সমারোহ দেখতে পাই, এবং পুরো আবহাওয়াটা কিন্তু দেখলে বোঝা যায় যে একটা উৎসব মুখর থাকে। কিন্তু আমরা কিন্তু কেউ কখনো অটামের সুরটা শুনতে পাই না, বা অটামের সৌন্দর্যটা নিয়ে কেউ কিন্তু কিছু বলে না। So it is a thing, where are they? It's a poetic motif used to reflect on a passing of beauty, joy and life through rhetorical questions. In this line, the speaker mourns the vanished songs of spring, evoking a gentle sadness and reminding us of life, fleeting nature and changing seasons. এখানে দেখো কবি বলছেন আই, where are they? আসলে এটা জোর দিয়ে বলা হচ্ছে। বলতে চাচ্ছেন যে একটা সময় অটাম থাকবে না, ঠিক আছে, স্প্রিং এর গান এসে কোথায় তোমরা অটামের জায়গাটা নিয়ে নিবে, কোথায় আছো, জোর দিয়ে বলছে যে তার মানে কোনো এখানে ক্ষণস্থায়িত্ব বা ট্রানজিটরিনেসকেও আমরা দেখতে পাই। তারপরে লাইনে কিন্তু আবার কবি বলছে যে think not of them, তুমি অটাম, তোমার দরকার নেই, তোমার দরকার নেই কাদের কথা চিন্তা করা, কার কথা চিন্তা করা, স্প্রিং এর কথা চিন্তা করার দরকার নেই। দো হ্যাস্ট দাই মিউজিক টু, তোমার নিজেরও কিন্তু একটা নিজস্ব স্বকীয়তা আছে, তোমার নিজেরও একটা সুর আছে। তার মানে কবি এখানে পার্সনিফাই করেছেন কাকে? অটামকে। এবং অটামকে বলছে সবাই কিন্তু সৌন্দর্য প্রকাশ করে কার, সবাই কিন্তু কথা বলে কার, স্প্রিং এর। কিন্তু তুমি অটাম, তোমারও সৌন্দর্য আছে, তোমার যে কোয়ালিটিগুলো আছে সেগুলোতেই তুমি অনন্য। while barred clouds bloom the soft dying day, বলছে শরতের আকাশে লম্বাভাবে ছড়ানো, ছড়িয়ে ছিটিয়ে থাকা মেঘের কথা বলা হচ্ছে, যে এই যে সৌন্দর্য, হ্যাঁ, পুরো আকাশ জুড়ে মেঘেরা ছড়িয়ে ছিটিয়ে থাকে, এটা কিন্তু অন্য কোনো সিজনে দেখা যায় না। তাহলে এটা তুমি অটাম, এটা তোমার একটা কোয়ালিটি। বা এখানে বলা হচ্ছে ধীরে ধীরে যখন দিনের আলোটা নিভে যায়, তখন যে আকাশে একটা মেঘেরা খেলা করে, ওই যে সৌন্দর্য, ওই সৌন্দর্য কিন্তু অন্য কোনো ঋতুতে আমরা দেখতে পাই না। and touch the subtle plains with rosy hue, টাচ মানে কি স্পর্শ করা, the subtle plains with rosy hue, তোমার যখন অস্তমিত সূর্য যখন তোমার ওই কাটা ফসলের উপর পড়ে, তোমার রাখা ফসলের উপর পড়ে, তখন ওখানে এক ধরনের গোধূলির কি করে, এক ধরনের ওই যে একটা স্পর্শ, বা ওই যখন আকাশের সূর্যের আলোটা যখন ফসলের উপর পড়ে পড়ন্ত বিকেলে, ওই সময় যে সৌন্দর্যটা, এই যে একটা রোজি হিউ তৈরি হয়, ওটা কিন্তু অন্য কোনো সময় পাওয়া যায় না। তার মানে আসলে কবি এখানে কি বলতে চাচ্ছেন, and touch the stubble plains with rosy hue, তার মানে কি, যখন ফসল কাটার পরে বাকি যে ফসলগুলো মাঠের উপর ছড়িয়ে ছিটিয়ে থাকে, সেই ছড়ানো ছিটানো বা স্তূপ করা যে শস্যগুলো থাকে, কিছু ছড়ানো ছিটানো, কিছু আবার স্তূপ করে রাখা শস্য, যেগুলো সূর্যের আলোয় চিকচিক করে, এক ধরনের সৌন্দর্য সেখানে আমরা দেখতে পাই। ফসল কাটা হয়ে যাওয়ার পরও এই মাঠগুলোকে গধূলি বেলায় বা পড়ন্ত বিকেলে অনেক স্নিগ্ধ সুন্দর দেখায়,
কবি এই বিষয়টাকে কিন্তু তুলে ধরেছেন এই লাইনের মাধ্যমে। তার মানে সিজনটা যখন শেষ হয়ে যায় তখনও কিন্তু এর মধ্যে একটা ন্যাচারাল বিউটি থাকে, একটা শান্ত মায়াময় পরিবেশ থাকে। এই কথাটাকেই কবি এখানে তুলে ধরেছেন। Then in a wailful choir the small gnats mourn among the river shallows, borne aloft or sinking as the light wind leaves or dies, and full-grown lambs loud bleat from hilly brown. এখানে choir মানে বোঝানো হচ্ছে গানের দল। এখানে ধারণা করা হচ্ছে ছোট্ট এক ধরনের ইনসেক্টস, আমরা মশা বা মাছি বা এই ধরনের কোন একটা ইনসেক্ট যেটা কি করছে, ওয়েল করছে। ওয়েল করা মানে কি, বিলাপ করা, যে তুমি যে চলে যাচ্ছ এটাতে কি করছে, তোমার চলে যাওয়াটাকে বিলাপ করছে, কান্না করছে। অ্যামাং দ্য রিভার স্যালোস, স্যালো হচ্ছে এমন এক ধরনের গাছ যেগুলো নদীর পাশে গড়ে ওঠে, মূলত একটু ভেজা জায়গায় বা এই ধরনের গাছ বেড়ে ওঠে। এই যে ছোট ছোট পোকাগুলো আছে না, এগুলো নদীর ধারে ওই গাছগুলোর উপরে উঠছে এবং এক ধরনের গুঞ্জন করছে। মনে হচ্ছে যেন অটাম যে চলে যাচ্ছে বা অটামের যে সিজন শেষ হয়ে যাবে এটার জন্য ওরা বিলাপ করছে। কবি এটাকে আসলে একটা ইমাজারি বা একটা কাব্যিক ভাবে এখানে কি করেছেন, অটামের চলে যাওয়াটাকে তুলে ধরেছেন। বর্ন অ্যালফট, অ্যালফট মানে কি, উপরে ওঠা। ঠিক আছে, বলছে যে এই যে বাতাস হচ্ছে, বাতাসে হয়তো বা দেখা যাচ্ছে এক ঝাঁক ইনসেক্ট বা পাখি, এটাকে ঠিক পাখি বলবো না, এটা এক ধরনের পোকা যেগুলো ঝাঁকে ঝাঁকে এক জায়গা থেকে অন্য জায়গায় ঘুরে বেড়াচ্ছে বা কখনো কখনো উড়ে উড়ে উপরের দিকে উঠছে। অর সিঙ্কিং অ্যাজ দ্য লাইট উইন্ড লিভস অর ডাইস, অথবা যেন বাতাসে এগুলো কি করছে, কোথাও লুকিয়ে থাকছে, আবার কখনো কখনো উপরের দিকে উঠে আসে। তার মানে আমরা জানি যখন বাতাস হয় তখন এগুলো কি হয়, এগুলো থেমে যায়। ঠিক আছে, বাতাস যখন থেমে যায় তখন এগুলো চুপচাপ নিচের দিকে নেমে থাকে। আবার বাতাস যখন অত জোরে বাতাস হয় না তখন এগুলো আবার ঝাঁকে ঝাঁকে উপরের দিকে উঠতে থাকে। এরকম একটা ন্যাচারাল ভিউ কবি এখানে তুলে ধরেছেন। And full-grown lambs loud bleat from hilly bourne. পাহাড় ঘেরা কোন একটা জায়গার কথা বলা হচ্ছে যেখানে মেষ শাবকেরা কি হয়েছে, ফুল গ্রোন, বেড়ে উঠেছে। লাউড ব্লিট তার মানে মেষ শাবকেরা উচ্চ স্বরে ডাকছে, ঠিক আছে, শব্দ করছে। মজার ব্যাপার হলো এই যে মেষ শাবকগুলো এগুলো কিন্তু গত বসন্তে জন্মেছে, হ্যাঁ, এবং এই শরৎ হতে হতে এগুলো ম্যাচিউরড হয়ে গেছে। এই জন্য এখানে বলা হচ্ছে ফুল গ্রোন ল্যাম্পস লাউড ব্লিড, দূরের কোনো পাহাড়ি এলাকায় বেড়ে ওঠা মেষ শাবকগুলো ফুল গ্রোন হয়ে গেছে। তার মানে এখানে এতক্ষণ আমরা পড়েছি যে নেচার বা গাছের মুকুলগুলো আস্তে আস্তে ফুলে ফলে ভরে উঠেছে, একেবারে গ্রোন আপ হয়ে গেছে। এখানে আমরা দেখতে পাচ্ছি প্রাণীরাও কি হয়েছে, বেড়ে উঠেছে সময়ের সাথে সাথে। ঠিক আছে, এই কথাটাকে এখানে বলা হচ্ছে। হেজ ক্রিকেটস সিং, ক্রিকেটস মানে কি, ঝিঝি পোকা, এক ধরনের ঝিঝি পোকা। ঝিঝি পোকাগুলো ঝোপঝাড়ের মধ্যে কি করছে, শব্দ করছে তাদের স্বভাবসুলভ ভাষায়। And now with treble soft the red-breast whistles from a garden croft. red-breast হলো এক ধরনের ছোট পাখি যেটা নরম কিন্তু উচ্চ সুরে শীষ দিচ্ছে। তীক্ষ্ণ কিন্তু মৃদু অথবা মনোরম শব্দ বোঝানো হচ্ছে। ঠিক আছে, এটা শব্দটা জোরে শোনা যাচ্ছে কিন্তু শব্দটার মধ্যে একটা মৃদু বা একটা সফটনেস আছে। গার্ডেন ক্রফট বলতে বোঝানো হচ্ছে আশেপাশে হয়তো কোনো বাগান আছে, ওই বাগান থেকেই এই পাখিটা কি করছে, শীষ বাজাচ্ছে। এক ধরনের পাখি যে পাখিটার নামকে বলা হয় যে রবিন পাখি, যেটা বাগান থেকে কি করছে, শীষ দিচ্ছে। এরকম একটা আবহ এখানে তুলে ধরা হয়েছে। হ্যাঁ, অ্যান্ড ফুল গ্রোন ল্যাম্পস লাউড ব্লিড ফ্রম হিলি ব্রাউন, তার মানে যে একেবারে গ্রোন আপ মেষ শাবক থেকে
পরিপক্কভাবে ম্যাশে পরিণত হওয়া ল্যাম্পগুলো কি করছে, দূরের কোনো পাহাড় থেকে শব্দ করছে। হ্যাচ ক্রিকেট সিং মানে আমরা বলেছি ঝিঝি পোকা। ঝিঝি পোকাগুলো ঝোপঝাড় থেকে কি করছে, শব্দ করছে স্বভাব সুলভ ভাষায়। অ্যান্ড নাও উইথ ট্রাভেল সফট দ্য রেড ব্রেস্ট হুইসলস ফ্রম এ গার্ডেন ক্রাফট। তার মানে রেড ব্রেস্ট বলতে এক ধরনের পাখি, যেটাকে আমরা রবিন পাখিও বলে থাকি। সেই পাখিটা আশেপাশে কোথাও কোনো বাগান থেকে কি করছে, সফট ভাবে শীষ বাজাচ্ছে। খুব জোরে বাজাচ্ছে শীষটা, কিন্তু শীষ বাজালেও ওটার মধ্যে একটা ছন্দ আছে, মৃদু একটা ভাব আছে। And gathering swallows twitter in the sky. Swallows twitter in the skies. Swallows হচ্ছে migratory bird, যেগুলো এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যায় এবং ওরাও দলগতভাবে কি হয়, আকাশে উড়ে বেড়ায়। তার মানে আসলে এখানে কবি কি বলতে চাচ্ছেন, কবি বলতে চাচ্ছেন এই পাখিগুলো এখন কি করছে, শীতকালের জন্য উষ্ণ অঞ্চলে তাদের দীর্ঘ যাত্রার প্রস্তুতি নিচ্ছে, এরকম বোঝানো হচ্ছে আর কি। ঠিক আছে, টুইটার বলতে বোঝানো হয় কিচিরমিচির শব্দ। আকাশে তারা কি করছে, কিচিরমিচির শব্দ করছে। আসলে পশু পাখিরা না বুঝতে পারে, এই যে একটা ওয়েদার চেঞ্জ হচ্ছে, একটা ঋতু চেঞ্জ হচ্ছে, এক ঋতু থেকে আরেক ঋতু স্টার্ট হচ্ছে, এটা কিন্তু প্রাণীরা বুঝে। আমরা যেমন দেখি পিঁপড়ারা কি করে, পিঁপড়ারা খাবার সঞ্চয় করে রাখে। ঠিক আছে, তার মানে কি আসলে প্রত্যেকটা প্রাণী, প্রত্যেকটা পাখি ওরা কিন্তু বুঝতে পারে এই যে ওয়েদারটা যে চেঞ্জ হচ্ছে, এটা কিন্তু ওরা বুঝতে পারে। তো তাদের যে সমবেত শব্দ, এটাই কিন্তু প্রকাশ করছে যে শরতের দিনগুলো শেষ হয়ে আসছে, শরৎ বিদায় নিচ্ছে এবং এরপরই কি হবে, বসন্তের আগমন হচ্ছে। এখানে আমরা যদি আর একটু সহজ করে বলি, ফুল গ্রোন ল্যাম্পসকে বোঝানো হচ্ছে গ্রোথ এবং ম্যাচুরিটি, এটার প্রতীক। ঠিক আছে, গ্রোথ মানে কি বৃদ্ধি বা ম্যাচুরিটির প্রতীক। একইভাবে আমরা ক্রিকেটস দেখতে পাচ্ছি যে ঝিঝি পোকা, সেটাকে দেখানো হচ্ছে এন্ডিউরেন্স অ্যান্ড সাবটল লাইফ, দেখানো হচ্ছে সহ্য শক্তি অথবা নিরন্তর একটা বেঁচে থাকা বা টিকে থাকার প্রতীক হিসেবে ঝিঝি পোকাকে এখানে। তারপরে আমরা রেড ব্রেস্ট একটা পাখি দেখতে পাচ্ছি, যেটাকে রবিন পাখিও বলা হয়। সেটাকে এখানে সিম্বলিক অর্থে যদি বলি, পিসফুল রিফ্লেকশন অ্যান্ড অ্যাকসেপ্টেন্স হিসেবে দেখানো হচ্ছে, যে কোনো কিছুকে মানিয়ে চলা। ঠিক আছে, মানিয়ে চলা বা মেনে নেওয়ার একটা প্রতীক, যে মানিয়ে নিচ্ছে, কারণ সিজন চেঞ্জ হচ্ছে এবং এটাই হচ্ছে কি স্বাভাবিক, এটাকে মানিয়ে নিতে হবে, এই ধরনের বোঝানো হচ্ছে। এবং সোয়ালোসকে হচ্ছে পরিবর্তনের জন্য প্রস্তুতি নিয়ে সামনের দিনগুলোতে এগিয়ে যাওয়া, এটাকে সিম্বলাইজ করছে। প্রিপারেশন ফর চেঞ্জ অ্যান্ড মুভিং অন, তার মানে প্রকৃতি কখনো পরিবর্তনকে বাধা দেয় না, তাই স্বাভাবিকভাবে অটমের পরপরই স্প্রিং চলে আসবে এবং নেচারও সেটাতে অভ্যস্ত। ঠিক আছে, কিন্তু কবি যে বিষয়টা এখানে তুলে ধরেছেন সেটা হলো অটামের সৌন্দর্য। ঠিক আছে, আমরা লাস্ট স্ট্যান্জাতে দেখি, we see that the poet asks the autumn not to think of the spring, as the autumn itself has its a lot of beauty, lots of music and songs. No need to think of the spring, as the autumn has its own beauty, features as well as activities. Okay, so this is the time before the setting sun. After cutting the paddy, যখন কি করা হয়, শস্যগুলোকে মাঠে রাখা হয়, তখন যে সৌন্দর্যটা হয়, সেটার যে একটা সৌন্দর্য, সেই সৌন্দর্যটা আমরা আবার স্প্রিংয়ে পাবো না। স্প্রিং যখন আসবে, গাছে গাছে নতুন মুকুল হবে, গাছগুলো নতুন বর্ণ ধারণ করবে, গাছে গাছে পাখিরা কিচিরমিচির ডাক দিবে। ঠিক আছে, স্প্রিংয়ের সৌন্দর্যটা আলাদা। স্প্রিং নিয়ে অনেক কবি সাহিত্যিকরা অনেক কবিতা লিখেছেন, কিন্তু অটাম নিয়ে খুব একটা কেউ বলেন না। কিন্তু এখানে জন কিটস
নেচারের প্রত্যেকটা সিজনেরই আলাদা আলাদা কি আছে, সৌন্দর্য আছে, ওই জিনিসটাকেই কিন্তু এখানে খুব সুন্দর করে তিনি তুলে ধরেছেন। ওকে, তাহলে আমরা যদি পুরোপুরি খেয়াল করি, এই কবিতাতে 3টে স্ট্যান্জা আছে এবং 3টে স্ট্যান্জাতে কিন্তু কবি কি করেছেন, 3টা সময়কে তুলে ধরেছেন। যেমন আমরা প্রথম স্ট্যান্জাতে দেখতে পাই আর্লি অটামকে তুলে ধরেছেন, যে আর্লি অটামে কি থাকে, অ্যাবাউন্ডেন্স থাকে, প্রাচুর্য থাকে, রাইপেননেস থাকে এবং স্মেল থাকে, আলাদা টেস্ট থাকে। ঠিক আছে, প্রকৃতির প্রাচুর্য, পরিপূর্ণতা, প্রকৃতি যখন ফুলে ফলে ভরে থাকে, ওই জিনিসটাকে কিন্তু এখানে তুলে ধরা হয়। তার মানে প্রথম স্ট্যান্জাতে আমরা এখানে এক ধরনের স্মেল এবং টেস্ট পাচ্ছি। ঠিক আছে, সেকেন্ড স্ট্যান্জাতে যদি আমরা দেখি মিড অটামটাকে তুলে ধরা হয়েছে, যেখানে রেস্ট, স্টিলনেস, ফুলফিলমেন্ট ওটাকে তুলে ধরা হয়েছে, বা অটামের সাইডটাকে, অটামের যে দৃশ্যপটটা কেমন হয়। হ্যাঁ, আমরা যেমন পড়তে পড়তেই কিন্তু ভিজুয়ালাইজ করছি, ইমাজিন করছি যে অটামটা আসলে কেমন হয়। হ্যাঁ, আমরা পড়তে পড়তে এটুকু বুঝে গেছি যে অটামের সময় ফসল কাটা হয়। হ্যাঁ, এবং কাটার পরে ওটাকে কি করা হয়, স্তূপ আকারে রাখা হয়। কখনো কখনো দেখা যায় কৃষানীরা বা কিশোরী, অটামকে এখানে কিশোরীর সাথে তুলনা করা হয়, যাকে দেখা যাচ্ছে কি এলো চুল খুলে হাফ লাইট হয়ে আছে, যে কিনা ওই যে পপিসের গন্ধে ড্রাউজিনেস তার মধ্যে কাজ করছে এবং সে কি করেছে, ঘুমিয়ে পড়েছে। আসলে এখানে অটামকে ভিজুয়ালাইজ করা হয়েছে, অটামকে তুলে ধরা হয়েছে, যে অটামের দৃশ্যটা, অটাম আসলে দেখতে কেমন। ঠিক আছে, ওই জিনিসটাকে এখানে তুলে ধরা হয়েছে, অটামের যে সাইট এবং টাচ, ওই বিষয়টাকে তুলে ধরা। বা আমরা বলতে পারি পরিশ্রমের পরে যে একটা প্রশান্তি থাকে, একটা পরিতৃপ্তি থাকে। হ্যাঁ, এবং ওই সময় গিয়ে যখন কি হয়, ফসল কাটার পর স্বাভাবিকভাবে একটু করে রেস্ট নেয়। হ্যাঁ, এক ধরনের মানে একটা কাজের শেষে আমরা কি করি, যখন আমরা একটা কাজ শেষ করি তখন আমরা একটু বিশ্রাম নিই, ওই সময়টাকে এভাবে তুলে ধরা হয়েছে। এবং থার্ড স্ট্যান্জাতে আমরা দেখতে পাচ্ছি লেট অটামকে তুলে ধরা হয়েছে, যে এখন কি হচ্ছে, অটাম চলে যাচ্ছে। তাহলে ফার্স্ট স্ট্যান্জাতে ছিল আর্লি অটাম, সেকেন্ড স্ট্যান্জাতে ছিল মিড অটাম এবং থার্ড স্ট্যান্জাতে দেখানো হচ্ছে লেট অটাম, যে ডিপারচার। হ্যাঁ, অটাম চলে যাচ্ছে, মেলানকোলি, এক ধরনের বিষণ্ণতা কাজ করছে। ল্যাম্পগুলো কি করছে, দূরে হিলের মধ্যে দেখা যাচ্ছে ল্যাম্পগুলো শব্দ করছে। আবার এখানে ক্রিকেট সিং বলছে, ঝিঝি পোকা ডাকছে। আবার রবিন নামে যে পাখি আছে, ওই পাখিগুলো দূর থেকে কোনো আশেপাশে কোথাও হয়তো বা কোনো বাগান থেকে খুব জোরে জোরে কি করছে, শীষ বাজাচ্ছে সফট ওয়েতে। অ্যান্ড গেদারিং শ্যালোস টুইটার ইন দ্য স্কাই, এবং আকাশে শ্যালোরা কি করছে, যে চড়ুই পাখিগুলো কিচিরমিচির করছে। এখানে কিন্তু আমরা দেখতে পাই যে লাস্ট স্ট্যান্ডাতে কবি সাউন্ডটাকে প্রায়োরিটি দিয়েছে, ঠিক না? সাউন্ড এবং সাইট, একটা দৃশ্যপট তুলে ধরেছে এবং বিভিন্ন কিছু সাউন্ডকে হাইলাইট করেছে। মানে দিন শেষ বা এ ধরনের দিন যখন শেষ হয় তখন এক ধরনের মায়াবী আলোতে প্রকৃতি কি করে, বিষণ্ণতা প্রকাশ করে। এরকম একটা বিষণ্ণ ভাব কবি এখানে তুলে ধরেছেন এবং ওই বিষণ্ণতার মধ্যেও একটা সৌন্দর্য আছে, ওই সৌন্দর্যটাকে কবি ফুটিয়ে তুলেছেন। তাই কবি আসলে এখানে কি বোঝাচ্ছে, শরৎকাল শুধু যে অ্যাবাউন্ডেন্স অথবা রাইপেননেস এটাই নয়, এটা একই সাথে ক্ষয় এবং নতুন কোনো কিছু পরিবর্তন হওয়ার সময় বা পরিবর্তনের সময়কেও ইন্ডিকেট করে। এবং কবি যদিও শরতের সময়টা খুব অল্প সময়, কিন্তু এই অল্প সময়টাকে কবি মনে করছেন যে লাইফের অনেক বড় একটা অ্যাচিভমেন্ট, বা লাইফের সময়টা অনেক আনন্দের একটা সময়, বা এই সময়টাতে তার জীবনের যে এক্সপেরিয়েন্সটা হলো, ওই এক্সপেরিয়েন্সটাকে উনি এনজয় করেছেন। ঠিক আছে, ওই বিষয়টাই উনি তুলে ধরেছেন এখানে। এটা কিন্তু কবির মৃত্যুর আগে তার লাস্ট কম্পোজড করা একটা কবিতা। ঠিক আছে, কোনো ক্রিটিক্স বলে থাকে এই কবিতার মাধ্যমে হয়তোবা কবিতার নিজের জীবনটাকে কি করছেন, তুলে ধরেছেন। তার মানে অটামকে তিনি প্রেজেন্ট করেছেন, কিন্তু অটামকে প্রেজেন্ট করার পাশাপাশি মনে হবে যেন এটা মানব জাতিকেও তিনি তুলে ধরেছেন। ঠিক আছে, মানব জাতি বা মানব জাতির যে জীবনধারাকেও তুলে ধরেছেন। কারণ এই পৃথিবীর জীবনটা কিন্তু অনেক সুন্দর এবং এই ক্ষণস্থায়ী পৃথিবীতে
প্রত্যেকটা কিছুরই একটা সৌন্দর্য আছে এবং পরিবর্তন আছে, প্রত্যেকটা কিছুরই একটা চেঞ্জেস আছে। সে জিনিসটাকে মানিয়ে নিতে পারলেই কিন্তু আমরা কি করতে পারি, পৃথিবীটাতে টিকে যেতে পারি। ঠিক আছে, তার মানে এখানে কবি খুব সুন্দর করে 3টে স্ট্যান্ডার মাধ্যমে পুরো শরৎটার একটা আবহ তুলে ধরেছেন। So I hope everything is clear to you right now. This is for today. Thank you.